ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার জিওগ্রাফির একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সেট নিয়ে এসেছি। অলরেডি কিন্তু আমি এই ডাব্লিউবিএসআই এর হিস্ট্রির একটা সেট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা সেট আপলোড করে দিয়েছি। যারা এখনও কিন্তু সেটটা দেখোনি তারা কিন্তু ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেল এটা টাইপ করে তোমরা আমার চ্যানেলে যাও। সেখানে কিন্তু অলরেডি কিন্তু ডাব্লিউবিএসআই এর কিন্তু হিস্ট্রির আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা সেট আপলোড করে দিয়েছি। আর আমি যতগুলো কোশ্চেন আমি অ্যারেঞ্জ করতে পেরেছি সেই বছরের কোশ্চেনেরই কিন্তু আমি প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা করেই এই সপ্তাহের মধ্যেই, সামনে শনিবারের মধ্যেই আমি শেষ করে দেবো। পরীক্ষাটা তোমাদের চলেই এসছে, যতগুলো পিআইকিউ কোশ্চেন আমার হাতে আছে। পরে আমি আরও যদি কোশ্চেন অ্যারেঞ্জ করতে পারি তোমাদের জন্য কিন্তু আরও কোশ্চেন কিন্তু আমি আনবো। এবছরের পরীক্ষাটা হয়ে যাক, যে এই বছরের পরীক্ষাতে আমি আর বেশি অ্যারেঞ্জ করতে পারবো না। 13 থেকে 21 সালের মধ্যে যত প্রশ্ন আছে সেগুলো আমি অ্যারেঞ্জ করে দিয়েছি। পরে আমি আরও প্রশ্ন নিয়ে আসবো, কারণ এই পরীক্ষাটা কিন্তু আবার হবে, বারবার হয়। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে কিন্তু অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা এখনও জয়েন করোনি, ওই দেখবে আমার ইউটিউবের ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে। ইউটিউবের ডিসক্রিপশান বক্স ব্যাপারটা যারা বোঝো না তারা কিন্তু প্রতিটা ভিডিও শেষে দেখবে আমি প্রথম কমেন্টটা আমি করে রাখি এখন প্রতিটা ভিডিও শেষে। আর সেই কমেন্ট বক্সে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকে। সেইখান থেকে অনায়াসেই তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও। ওখানে কিন্তু আমি এই ভিডিওগুলোর পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। তোমরা এই ভিডিওগুলোর পিডিএফ টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিও, তখন ভিডিও আর পিডিএফ একসঙ্গে কম্বাইন করে পড়বে, তাতে তোমাদের পক্ষে বেশি সুবিধা হবে। তো চলো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, আজকের ক্লাসটা শুরু করা যাক। দামোদর নদের উৎপত্তি হয়েছে হিমালয়, ছোটনাগপুর মালভূমি, রাজমহল মালভূমি, পূর্বঘাট থেকে। সঠিক উত্তর হবে ছোটনাগপুর মালভূমি থেকে দামোদর নদের উৎপত্তি হয়েছে। স্পেসিফিক্যালি বললে পালাউমো জেলা, ঝাড়খণ্ড। আচ্ছা, এই সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ নোট দেখে নেওয়া যাক। বাংলার দুঃখ কাকে বলা হয়? তোমরা জানো দামোদরকে বাংলার দুঃখ বলা হয়, সরো অফ বেঙ্গল। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের দীর্ঘতম নদী বা নদ বললে সেটাও কিন্তু দামোদর হবে। এই প্রশ্নটা কিন্তু ডাব্লিউবিসিএসেও এসেছিল, যে এরম আসবে যে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের দীর্ঘতম নদীর নাম কি। এখানে আমি নদ দিয়েছি, কারণ দামোদরকে নদও বলা হয় জানো। যেইভাবেই থাকুক ওরা রিভার থাকবে, তোমরা ওখানে দেখতেই পাবে ইংলিশটা, নদ নদী যাই থাকুক। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের দীর্ঘতম নদী হলো দামোদর। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এর প্রধান যে উপনদীগুলো সেই নদীগুলোর নাম কি? বরাকর, কোনার, উশ্রী, বোকারো। এই 4টে নদী কিন্তু খুব ভালো করে মনে রেখো, কারণ পরীক্ষায় কিন্তু আসতে পারে। যতদূর মনে পড়ছে আমার ক্লার্কশিপের লাস্ট সেটে কিন্তু এসেছিল বরাকর কোন নদীর উপনদী এরকম একটা এসেছিল। বরাকর, কোনার, উশ্রী, বোকারো, এই 4টে জলের মতো মুখস্থ রেখো। এই 4টে কিন্তু দামোদর নদীর প্রধান উপনদী। এবং দামোদর নদীর ওপর পাঞ্চেত বাঁধ অবস্থিত। আর এই পাঞ্চেত বাঁধটা কোথায় অবস্থিত? ধানবাদ জেলা, ঝাড়খণ্ডের ধানবাদ জেলাতে অবস্থিত। যদি কখনো দেখো যে পাঞ্চেত বাঁধ কোন নদীর ওপর অবস্থিত, তখন সঠিক উত্তর হবে দামোদর নদীর ওপর অবস্থিত। ঠিক আছে। আর অনেক সময় একটু বলে দিই, যেমন দেখবে মাইথন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? বরাকর নদীর ওপর অবস্থিত। এবার অনেক সময় দেখছি কিছু পরীক্ষা এরকম আছে যে মাইথন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত, 3টে অপশানের সঙ্গে দামোদর, 3টে অপশান আছে তার সঙ্গে দামোদর আছে, বরাকরটা আর খুঁজে পাচ্ছ না। কিন্তু তোমরা পড়ে গেছো যে মাইথন বরাকর নদীর ওপর অবস্থিত। যেহেতু বরাকর দামোদর নদীর উপনদী, ওখানে কিন্তু সঠিক উত্তরটা দামোদর চয়েস করতে হবে, মানে চুজ করতে হবে। ঠিক আছে। যেহেতু বরাকর দামোদর নদীর উপনদী, তখন কিন্তু মাইথন ড্যাম, বরাকর পাচ্ছ না, দামোদর আছে, দামোদরটার সঠিক উত্তর দিতে হবে, যেহেতু বরাকর দামোদর নদীর উপনদী। এটা কিন্তু অন্য কোশ্চেনের ক্ষেত্রেও এই স্ট্র্যাটেজিটা তোমরা খাটাবে। ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হলো নিরক্ষরেখা, মকরকান্তি রেখা, কর্কটকান্তি রেখা, সুমেরুবৃত্ত। সঠিক উত্তর হবে কর্কটকান্তি রেখা, যার মান 43.5 ডিগ্রি। উত্তর তোমরা জানো। আর এই আমাদের ভারতবর্ষের কটা রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? এটাও কিন্তু পরীক্ষাতে আছে। 8টা রাজ্যের ওপর দিয়ে গেছে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, ত্রিপুরা, মিজোরাম, গুজরাট। এই 8টা রাজ্যের নাম জলের মতো মুখস্থ করে নিও। আর কোন নদী কর্কটক্রান্তি রেখাকে 2বার অতিক্রম করেছে? মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে 2বার অতিক্রম করেছে। এখান থেকে কিন্তু প্রতিটা নোট কিন্তু ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা মুখস্থ করে নিও। প্রতি কটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা ডাব্লিউবিসিএস হোক, আর রেলওয়ের এনটিপিসি হোক, যে কোনো সেন্ট্রালের পরীক্ষা হোক, আর পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা হোক। মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? তাপ্তি, মাহি, নর্মদা, তুঙ্গভদ্রা। সঠিক উত্তর হবে নর্মদা। ঠিক আছে। মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? নর্মদা নিয়ে আমি প্রচুরবার নোট দিয়েছি, তাই জন্য আলাদা করে আজকে আর কিছু নোট দিইনি। শুধু এখানে এটা বলে দিয়েছি যে ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদীর নাম কি? নর্মদা। ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদীর নাম কি? নর্মদা। যেমন পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের দীর্ঘতম নদী হচ্ছে আমাদের দামোদর, সেমন ভারতের যদি বলে যে মানে লংগেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার অফ পেনিনসুলার ইন্ডিয়া বা ইন্ডিয়া, তখন সঠিক উত্তর হবে নর্মদা। খুব ভালো করে মনে রেখো। চলো পরের প্রশ্ন বন্ধুরা।
ভারতবর্ষ ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ অপশানে আছে, সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। ভারতবর্ষের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? উত্তরপ্রদেশকে ভারতবর্ষের চিনির বাটি বলা হয় বা সুগার বোল অফ ইন্ডিয়া বলা হয়। চলো পরের প্রশ্ন। সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? শতুদ্র, মহানন্দা, নর্মদা, কংসাবতী। সঠিক উত্তর হচ্ছে নর্মদা, যেটা গুজরাট রাজ্যে অবস্থিত। অনেক সময় এরকমও আসে যে সর্দার সরোবর বাঁধ কোন রাজ্যে অবস্থিত, কোনো গুজরাট, আর কোন নদীর ওপর অবস্থিত? নর্মদা নদীর ওপর অবস্থিত। চলো পরের প্রশ্ন। সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ক্রোনোমিটার, গ্যালভানোমিটার, অডোমিটার, ফ্যাদোমিটার। সঠিক উত্তর হবে ফ্যাদোমিটার। ঠিক আছে, সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে। চলো পরের প্রশ্ন। নিচের কোন দেশ ব্রিক্সের সদস্য নয়? ঠিক আছে, কানাডা, রাশিয়া, ব্রাজিল, ভারত। সঠিক উত্তর হবে কানাডা। কানাডা কিন্তু ব্রিক্সের কোনো সদস্য নয়। ঠিক আছে, কানাডা ব্রিক্সের কোনো সদস্য নয়। ব্রিক্স সম্বন্ধে আগে আমি বহুতবার নোট দিয়েছি। ব্রিক্সের যে মানে আমাদের প্রতি কটা দেশের যে ইনিশিয়াল লেটার, সেগুলো মনে রাখলেই ব্রিক্সের সব কটা যে মেম্বার কান্ট্রি, যে প্রধান মেম্বার কান্ট্রি, এছাড়াও দেখবে অনেক দেশ জয়েন হয়েছে। যতদূর সম্ভব 2025 সালে একদম লেটেস্ট ইন্দোনেশিয়া কিন্তু ব্রিক্সে জয়েন হয়েছে। কিন্তু যে ব্রিক্সের যে সদস্য, মেন সদস্য কারা? ব্রাজিল, দেখো প্রথম অক্ষর ব্রাজিল, রাশিয়ার আটটা আছে, ইন্ডিয়ার আই আছে, চায়নার চীন আছে, সাউথ আফ্রিকার এসটা আছে। ঠিক আছে, আর এই সম্বন্ধে আগের দিন আমি ব্রিক্সের ব্যাংক সম্বন্ধে আগের দিন আমি নোট দিয়ে, যেটা সাংহাইতে অবস্থিত, মানে রেলওয়ে এনটিপিসি করানোর সময় নোটটা দিয়েছিলাম। ভাষার ভিত্তিতে ভারতের কোন রাজ্য সর্বপ্রথম পুনর্গঠন হয়েছিল? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এখানে একটা কথা বলে রাখি, যে 1953 সালে কিন্তু আমাদের তৎকালীন যে মাদ্রাজ রাজ্য, যেটা বর্তমানে তামিলনাড়ু নামে পরিচিত, সেই মাদ্রাজ রাজ্যের যে উত্তরাংশের যে জেলাগুলো ছিল, যেখানে প্রধানত তেলেগু ভাষাভাষী মানুষজন বসবাস করতো, সেই তেলেগু ভাষাভাষী অঞ্চলকে নিয়ে মাদ্রাজ রাজ্যের উত্তরের জেলাগুলোর নিয়ে কিন্তু এই অন্ধ্রপ্রদেশ রাজ্য কিন্তু প্রথম গঠন করা হয়েছিল। কিন্তু যদি আসে যে কখনো আসে যে সালটা জানতে চাওয়া হয়, যদি দেখো যে গঠন হয়েছিল তখন কিন্তু 1953 সাল হবে, আর যদি বলে যে প্রতিষ্ঠা হয়েছিল তখন কিন্তু হবে 1956 সাল। আর ক্লাসের মাঝে কিন্তু এইটা মাঝে মাঝে করতেই হয়, নাহলে মাস কথা বলতে বলতে সফটওয়্যারটা হ্যাং হয়ে যাবে। আবার প্রথম থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করতে হবে, একটা নির্দিষ্ট টাইম অন্তর স্ক্রিনে টাচ না করলে স্ক্রিনটা হ্যাং হয়ে যায়। তার জন্য কিন্তু আমি আগে থেকে ক্ষমা চাই নিলাম, যারা প্রথম দেখছো আমার ভিডিওটা, যারা আগে থেকে দেখো ভিডিও তারা তো জানোই। যেটা বলছিলাম, 1953 সালে কিন্তু মাদ্রাজ রাজ্যের উত্তরের দিকে জেলাগুলোকে নিয়ে, যেখানে প্রধানত তেলেগু ভাষাভাষী মানুষ বসবাস করতো, সেটাকে নিয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন করা হয়। কিন্তু 1956 সালের স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট বা রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্য সৃষ্টি মানে প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, কারণ এই সময় কিন্তু আবার হায়দ্রাবাদ জেলার যে তেলেগু ভাষাভাষী অঞ্চল ছিল, যেটা বাদ গেছিল 1953, সেটাও অ্যাড করা হয় 1956 সালে। আর স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, যেটা ফজল আলী কমিশনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল, এটা আমি কিন্তু পলিটিক্স সময় পড়িয়েছিলাম। যদি কখনো আসে যে এই রাজ্য পুনর্গঠনের সঙ্গে কোন কমিশন যুক্ত, যেমন তো বিভিন্ন এই বিভিন্ন জিনিসের সাথে কিন্তু বিভিন্ন কমিশন যুক্ত থাকে, তোমরা জানো যে সেবির সাথে একটা কমিশন আছে, এরকম বিভিন্ন কমিশন যুক্ত আছে। যেরকম রাজ্য পুনর্গঠনের সঙ্গে যেমন পঞ্চায়েতের সঙ্গে একটা কমিশন যুক্ত আছে, পলিটিক্স সময় পড়িয়েছিলাম। সেরকম রাজ্য পুনর্গঠন বা স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের সঙ্গে কোন কমিশন যুক্ত? ফজল আলী কমিশনে কিন্তু যুক্ত, যিনি আমাদের সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি ছিলেন। তার নেতৃত্বেই কিন্তু এই একটা কমিশন গঠন করা হয়েছিল। আর সেই কমিশনের কমিশনের আর কি পেশ করা রিপোর্ট অনুযায়ী কিন্তু স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট গঠন করা হয়, এবং অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রথম গঠন করা হয়েছিল। আর প্রতিষ্ঠা হয়েছিল 56 সালে, আর গঠন হয়েছিল 1953 সালে। ঠিক আছে, আর এর সঙ্গে ফজল আলী কমিশন যুক্ত। চলো পরের প্রশ্ন বন্ধুরা, পলিটিক্স সময় এগুলো পড়িয়েছিলাম। নিম্নলিখিত কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে? ঠিক আছে, শনি, বৃহস্পতি, শুক্র, মঙ্গল। মানে বেশিরভাগ আমাদের যে সৌরজগতে আমরাও যে গ্রহে থাকি, পৃথিবী, সবই তো পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। কিন্তু কোন গ্রহ এই চারটে অপশানের মধ্যে পূর্ব থেকে পশ্চিমে ঘোরে? ঠিক আছে, সঠিক উত্তর হবে শুক্র। শুক্র কিন্তু পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। এবং ইউরেনাস নামে যে গ্রহ আছে, সেই ইউরেনাসও কিন্তু পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। মানে নর্মাল গ্রহগুলো যে ডাইরেকশানে ঘোরে, এই ইউরেনাস আর শুক্র কিন্তু তার বিপরীত ডাইরেকশানে ঘোরে। ঠিক আছে, আর আমাদের পৃথিবী কিন্তু পশ্চিম থেকে পূর্বে ঘোরে। বাকি এখানে যে তিনটে অপশান দেখছো, শনি, মঙ্গল, বৃহস্পতি, কিংবা আমরা যে গ্রহে বাস করি পৃথিবী, এগুলো সবই কিন্তু পশ্চিম থেকে পূর্বে ঘোরে। আর পূর্ব থেকে পশ্চিমে ঘুরলে এই প্রশ্নটাও আসে যে কোন, এই দেখবে পড়িয়েছিলাম, পৃথিবী যদি পূর্ব থেকে পশ্চিমে ঘুরতো তাহলে কী হতো? তাহলে সূর্য কোন দিকে উঠতো? সূর্য তাহলে উল্টো হতো, পশ্চিম দিকে উঠতো আর পূর্ব দিকে অস্ত যেত। কারণ শুক্র আর ইউরেনাসে কিন্তু সূর্য কিন্তু শুক্র গ্রহ আর ইউরেনাস গ্রহেতে সূর্য কিন্তু পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে ওঠে আর পূর্ব দিকে অস্ত যায়। ঠিক আছে, আমাদের যেটা হয় তার বিপরীত ঘটনা ঘটে। কালো সুতির মাটি বা ব্ল্যাক কটন সয়েল অন্য প্রচলিত নাম হলো, মানে ব্ল্যাক কটন সয়েল, ওখানে বাংলাগুলো এরকম উদ্ভট থাকে। ব্ল্যাক কটন সয়েলটাই তোমরা পড়ে পড়ে অভ্যস্ত। ব্ল্যাক কটন সয়েল কিন্তু ব্ল্যাক কটন সয়েলের অন্য প্রচলিত নাম কি? ভাঙর, রেগুড়, ভাবর, খাদার। সঠিক উত্তর হচ্ছে
সরি বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে রেগুর। ঠিক আছে, ব্ল্যাক কটন সয়েল কিন্তু রেগুর নামে পরিচিত, তোমাদের বহুবার পড়িয়েছি। আর ভাঙরটা কি? নদী দূরবর্তী প্রাচীন পলিমাটি। তোমরা মোটামুটি মনে রাখবে যে প্রাচীন পলিমাটি কী নামে পরিচিত? ভাঙর নামে পরিচিত। আবার এই ভাঙর আবার পাঞ্জাবে কী নামে পরিচিত? বেড নামে পরিচিত। এটাও কিন্তু আসে যে ভাঙর পাঞ্জাবে কী নামে পরিচিত, তখন কিন্তু সেটা হবে বেড নামে পরিচিত। আর ভাবরটা কি? পর্বতের পাদদেশের নুড়ি, এটা নড়ি হবে না, নুড়ি হবে। ঠিক আছে বন্ধুরা, এটা নুড়ি বা বালি গঠিত ভূমি। ঠিক আছে, নুড়ি বালি পলি গঠিত ভূমি, মানে আমাদের যে পাহাড়ি অঞ্চলের পাদদেশের যে নুড়ি বালি বা পলি গঠিত ভূমি, সেটাকেই পলি বালি গঠিত যে মৃত্তিকা, সেটাকে কিন্তু ভাবর বলা হয়। আর ভাঙর কিন্তু প্রাচীন পলিমাটিকে ভাঙর বলা হয়। এগুলো চাইলে তোমরা আরও ডিটেলসে পড়তে পারো। আর খাদার কি? খাদার হচ্ছে নবীন পলিমাটি, যেটা আবার পাঞ্জাবের ধায়া নামে পরিচিত। আর ভাঙর হচ্ছে প্রাচীন পলিমাটি, যেটা পাঞ্জাবে বেড নামে পরিচিত। খুব ভালো করে মুখস্থ করে নিও। নিচের কোনটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদস্য নয়? সার্ক, এই দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সদস্য পুরো ফর্ম হচ্ছে সার্ক। তোমাদের বলেছিলাম, আগেও বলেছি, সবসময় ইংলিশ নামটাই মনে রাখবে, তাহলে তোমাদের বেশিরভাগ পরীক্ষাতেই 99% পরীক্ষাতেই দেখবে ইংলিশটা অবশ্যই দেওয়া আছে একদিকে। তাহলে মায়ানমার কিন্তু আমাদের এই সার্কের কোনো সদস্য নয়। সার্কের ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে। আর কোন কোন দেশ হচ্ছে এর সদস্য? জলের মতো মুখস্থ করে নিও সার্কের যে সদস্য দেশগুলো: বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, আফগানিস্তান। এরা কিন্তু আমাদের সার্কের সদস্য। এছাড়াও কিন্তু অনেক পর্যবেক্ষক দেশ আছে। ঠিক আছে, মানে অনেক পর্যবেক্ষক দেশ আছে হচ্ছে এই সার্কের। সেটা তোমার চাইলে দেখতে পারো, কিন্তু পরীক্ষা এগুলোই আসবে। মানে বিভিন্ন এরকম 4টে দেশের নাম দেবে, যার ভেতরে কিন্তু একটা সার্কের সদস্য হবে না, কিংবা 4টে এরকম দেশ দিয়ে দিল যার ভেতরে একটা সার্কের সদস্য। 3টে এমন দেশ দিল যেটা সার্কের সদস্য নয়, তার সঙ্গে একটা এমন দেশ দিল যেটা সার্কের সদস্য। তোমাদের এই কোশ্চেনটার উল্টো হবে, বলবে যে এই 4টে দেশের মধ্যে কোনটা সার্কের সদস্য। ঠিক আছে, তখন সেটা নির্বাচন করতে হবে। মানে ভালো করে তোমরা মুখস্থ রাখবে: বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, আফগানিস্তান। আর যদি কখনো পরীক্ষায় দেখো যে সার্কের সব থেকে নবীনতম সদস্য, সেটা কিন্তু আফগানিস্তান হবে। যতদূর সম্ভব 2007 সালে জয়েন করেছে, এই সম্বন্ধে নোট দিয়েছিলাম, এখন যতটা মনে হলো আমি বলে দিলাম। এটাও কিন্তু আসে যে সার্কের একদম নবীনতম সদস্য কি? আফগানিস্তান। আর এর মহাসচিবকে গোলাম সারওয়ার, যিনি বাংলাদেশের একজন বাসিন্দা। আর এই যে প্রথম মহাসচিব মানে ডিরেক্টর জেনারেল বা প্রধান, তোমাদের বলেছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাবে, সেক্রেটারি জেনারেল, ডিরেক্টর জেনারেল কিংবা প্রেসিডেন্ট, যেভাবেই থাকুক। তাহলে বর্তমানে যে আমাদের সার্ক, তার যে মহাসচিবকে গোলাম সারওয়ার, যিনি বাংলাদেশের বাসিন্দা, এটাও মুখস্থ রাখবে। আর এর যে প্রথম মহাসচিব ছিল, তার নাম ছিল আবুল হাসান। উনিও কিন্তু বাংলাদেশের বাসিন্দা ছিল। ভালো করে নোটটা মুখস্থ করে নিও। মাতাতিলা জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? কয়না, তাপ্তি, মহানদী, বেতোয়া। সঠিক উত্তর হচ্ছে বেতোয়া। মাতাতিলা জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর ওপর অবস্থিত? বেতোয়া নদীর ওপর অবস্থিত, যেটা উত্তরপ্রদেশের ললিতপুর জেলাতে অবস্থিত। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু তোমরা কমন পাবে। অনেকেই দেখছো না, আমি দেখছি, আমার ক্লাস তো অত আর আগের মতো দেখছো না, কিন্তু যারা দেখছো তারা ভালো করে দেখো। তাদের জন্যই আমি ক্লাসটা আনি। খুবই অল্প আমার ভিউ হয় আমার ভিডিওতে। মাঝখানে ভেবেছিলাম বন্ধও করে দেবো, কিন্তু যারা দেখো তাদের জন্য খুব অল্প, যারা 120-130 জন ভিডিও দেখো, তাদের জন্যই কিন্তু কষ্ট করে এই ভিডিওগুলো বানাই। তারা কিন্তু ভালো করে দেখো। জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু। সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের আলিপুর জেলাতে কিন্তু জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত। চলো পরের প্রশ্ন। পৃথিবীর শুষ্কতম মরুভূমি কি? গোবি, থর, আটাকামা, সাহারা। সঠিক উত্তর হচ্ছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি হচ্ছে আটাকামা। ঠিক আছে, যেটা চিলিতে অবস্থিত। এটা একটা কিন্তু নন পোলার ডেজার্ট। ঠিক আছে, এটা একটা নন পোলার ডেজার্ট। আর আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত যদি আসতো? চিলিতে অবস্থিত। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হলো, মানে কোস্ট লাইন, যেটা আমাদের ভারতবর্ষের যে কোস্ট লাইন বা উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 5516.6 কিলোমিটার, 3316.6 কিলোমিটার, 7516.6 কিলোমিটার, 4516.6 কিলোমিটার। সঠিক উত্তর হচ্ছে 7516.6 কিলোমিটার। ভারতের যে উপকূল রেখার দৈর্ঘ্য সেটা হচ্ছে 7516.6 কিলোমিটার। আচ্ছা, এই সম্বন্ধে কিছু নোট দেখে নাও। ভারতের যে দীর্ঘতম উপকূলরেখা কোন রাজ্যে আছে? সেটা হচ্ছে গুজরাটে ভারতবর্ষের দীর্ঘতম উপকূলরেখা শেয়ার করছে, কোস্টলাইন শেয়ার করছে। আর আমাদের যে ক্ষুদ্রতম উপকূলরেখা সেটা হচ্ছে গোয়ার। আর কটা রাজ্যের, আমাদের ভারতবর্ষের কটা রাজ্যের, মানে কটা অঙ্গরাজ্যের ওপর দিয়ে অঙ্গরাজ্যে কোস্টলাইন আছে? সেটা হচ্ছে আমাদের 9টা রাজ্য কোস্টলাইন আছে। এটাও কিন্তু পরীক্ষায় আসে ডাইরেক্ট, যে ভারতবর্ষের কটা রাজ্যে উপকূলরেখা শেয়ার করছে, তখন বিভিন্ন অপশানের সাথে 9টা থাকবে। সঠিক উত্তর 9টা হবে। আর রাজ্যগুলোর নামগুলো মুখস্থ করে নেবে: পশ্চিমবঙ্গ, ওড়িশা, গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, গোয়া। খুবই সোজা মুখস্থ করা।
আর যে কটা আমাদের ইউনিয়ন টেরিটরির কোস্টলাইন শেয়ার করছে সেটা হচ্ছে আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, পুদুচেরি ও দমন দ্বীপ, ঠিক আছে। আর ভারতের মধ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের। এখানে একটা টুইস্ট আছে, যদি দেখো ভারতের যে মেন ল্যান্ড মানে আমাদের যে কী বলো মূল ভূখণ্ড, ভারতের মূল ভূখণ্ডের মধ্যে গুজরাটে কিন্তু দীর্ঘতম উপকূল রেখা আছে। এবার যদি সমগ্র ভারতকে ধরা হয়, মানে মেনল্যান্ড সহ সমগ্র ভারতকে ধরা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু মানে দি আইল্যান্ড মেনল্যান্ড দুটোই ধরা হয়, তখন কিন্তু সঠিক উত্তর হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর গুজরাট তখন দ্বিতীয় হবে, মানে সমগ্র ভারতের এগেনস্টে কিন্তু ভারতবর্ষের এগেনস্টে কিন্তু গুজরাট দ্বিতীয়তে আছে। কিন্তু পরীক্ষায় দেখবে বেশিরভাগ যদি আসে যে 4টে রাজ্যের মধ্যে কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা আছে, তখন গুজরাটই হবে। কিন্তু যদি প্রশ্ন আসে যে এরকমভাবে এক প্রশ্ন আছে, সেন্ট্রালের পরীক্ষাতেই আসে এগুলো, যে ভারতবর্ষের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দীর্ঘতম উপকূল রেখা কে শেয়ার করছে, তখন হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর আমাদের যে মেনল্যান্ডের মধ্যে যে মূল ভূখণ্ডের মধ্যে উপকূল রেখা হাইয়েস্ট শেয়ার করছে গুজরাট। কিন্তু আন্দামান কিন্তু যদি সমগ্র বিচারে করা যায় তাহলে কিন্তু আন্দামান গুজরাট দুয়ে আছে। আর শুধু মূল ভূখণ্ডের সরি বন্ধুরা, মূল ভূখণ্ডের এগেনস্টে কিন্তু আন্দামান নিকোবর এই গুজরাট হবে। আর সমগ্র ভারতের ক্ষেত্রে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হবে। কোশ্চেনটা ভালো করে পড়ে তোমার উত্তরটা দিও। বেশিরভাগ ক্ষেত্রে মূল ভূখণ্ডেরটাই জানতে চাওয়া হয়। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা ডাইরেক্ট চলে এসছে দেরাদুন, সিমলা, ভোপাল, লখনউ। সঠিক উত্তর হচ্ছে দেরাদুন, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কিন্তু উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। চলো পরের প্রশ্ন, আন্তর্জাতিক সমসংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, জেনেভা, প্যারিস। সঠিক উত্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে কিন্তু এই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত। যদিও এই প্রশ্নটা আমি স্ট্র্যাটেজিক্যালে আনবো ভেবেছিলাম, কিন্তু ভুল করে আমি এখানেই দিয়ে দিয়েছি। যদি স্ট্র্যাটেজিকের কোশ্চেন আমি আপলোড করবো যখন, এই প্রশ্নটা পারলে আমি আরেকবার ওখানেও রিপিট করে দেবো। তো চলো, এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল ভালো করে মুখস্থ করে দেবে। 1919 সালে কিন্তু এই আইএলও, আচ্ছা অনেক সময় কিন্তু এটা আসে, এটা আমার বলা হয়নি যে আইএলওর ফুল ফর্ম কি, যেমন আছে না WHOর ফুল ফর্ম, ধরো তোমার জানতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরমভাবে যে বিভিন্ন রকম সংস্থা যে তার ফুল ফর্মটা জানতে চাওয়া হয়, এটার শর্ট ফর্ম হচ্ছে আইএলও, ঠিক আছে। ওই ইনিশিয়াল লেটারগুলো বললেই বুঝতে পারে, প্রথম ওয়ার্ড, মিডিল ওয়ার্ড আর শেষের ওয়ার্ড। আইএলওর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1919 সালে। এর যে বর্তমান মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল হচ্ছে গিলবার্ট হোংবো, যিনি টোগোর বাসিন্দা, মানে আফ্রিকার থেকে ইনি আফ্রিকার প্রথম ব্যক্তি, মানে আফ্রিকা মহাদেশের প্রথম ব্যক্তি যিনি এই আইএলওর আর কি একজন মহাপরিচালক রূপে কাজ করছে বা প্রধান হিসাবে কাজ করছে। টোগো বলে যে দেশ আছে সেটা ওখানকার বাসিন্দা। আর প্রথম যে মহাপরিচালক ছিল ওনার নাম ছিল আলবার্ট টমাস। তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? ফ্রান্সের বাসিন্দা ছিলেন। প্রথম মহাপরিচালক হচ্ছে আলবার্ট টমাস, আর বর্তমান যিনি প্রধান তিনি হচ্ছেন গিলবার্ট হোংবো। প্রতিষ্ঠা হয়েছিল 1919 সালে, জেনেভা, সুইজারল্যান্ডের সদর দপ্তর, ঠিক আছে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে সংস্থাটা দেখছো যে আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা কিন্তু 1969 সালে কিন্তু আমাদের যে নোবেলের যে পিস অ্যাওয়ার্ড সেটা কিন্তু পেয়েছিল, নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল 1969 সালে। এটাও কিন্তু পরীক্ষায় আসে, প্রচুর পরীক্ষাতে আসে যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কত সালে নোবেল শান্তি পুরস্কার পায়। 1969 সালে কিন্তু ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন শান্তি পুরস্কার পেয়েছিল। যত রকম প্রশ্ন থেকে একটা প্রশ্ন থেকে যত রকম প্রশ্ন আসতে পারে আমি ভালো করে দিয়ে দিয়েছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। আমার যতটা সম্ভব আমি করে দিয়েছি। আফ্রিকা ইউরোপ থেকে মানে আফ্রিকা মহাদেশ ইউরোপ মহাদেশ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে? ভূমধ্যসাগর, লোহিত সাগর, আটলান্টিক মহাসাগর, পারস্য উপসাগর। সঠিক উত্তর হচ্ছে ভূমধ্যসাগর। আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে কার মাধ্যমে? তাহলে ভূমধ্যসাগরের মাধ্যমে। আর যদি আসতো যে কোন প্রণালীর মাধ্যমে, মানে কোন স্টেটের মাধ্যমে আর কি আলাদা হয়েছে, হুইচ স্টেট ডিভাইডস আফ্রিকা অ্যান্ড ইউরোপ, তখন হবে জিব্রাল্টার স্টেট বা জিব্রাল্টার প্রণালী, ঠিক আছে। আর যদি আসে যে কোন সাগর, তাহলে ভূমধ্যসাগর। আর প্রণালী বললে জিব্রাল্টার প্রণালী। আর এটার সঙ্গে একটা লিঙ্ক আছে, জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগর, এটা পড়লে বুঝতে পারবে। আমি এত নোটা দিইনি, আর 40-41টা প্রশ্ন ছিল। ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু। সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক। আর ভারতবর্ষের জানো তোমরা, কিছুদিন আগেও পড়াচ্ছিলাম যখন আমি ওই আরও মানে রেলওয়ে এনটিপিসি পড়াচ্ছিলাম, কফি উৎপাদনে ভারতবর্ষের প্রথম কে? কর্ণাটক। আর কর্ণাটকেই কিন্তু প্রথম কফি চাষের শুরু হয়েছিল, কর্ণাটকেই কিন্তু প্রথম কফি প্লান্টেশন শুরু হয়। চলো পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক, মানে পার্সেন্টেজের বিচারে, মানে ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু বনভূমি সর্বাধিক? মিজোরাম, মধ্যপ্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড। সঠিক উত্তর হচ্ছে কিন্তু মিজোরাম, ঠিক আছে বন্ধুরা। আর যদি আসে যে এই মানে অ্যানিমেশনগুলো বারবার হয়ে গেছে বলে খুব বিরক্তিকর লাগছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী বন্ধুরা। ফোনটা নতুন, আমি আর কি পুরোপুরি এখন অভ্যস্ত হয়ে যাইনি, অনেক কিছু আর কি ভুলভ্রান্তি হচ্ছে আর দেরি হচ্ছে ভিডিও বানাতে।
মধ্যপ্রদেশের বনভূমির পরিমাণ কিন্তু সর্বাধিক। যদি আসতো যে আমাদের ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে সর্বাধিক বনভূমি দেখতে পাওয়া যায়, তখন সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। আর যদি বলে যে পার্সেন্টেজ ওয়াইজ মানে বনভূমির শতকরা পরিমাণ কোথায় বেশি, তখন সঠিক উত্তর হবে মিজোরাম। আচ্ছা, ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH-60, NH-17, NH-44, NH-10। সঠিক উত্তর হচ্ছে আমাদের যে ন্যাশনাল হাইওয়ে 44, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের বর্তমানে দীর্ঘতম জাতীয় সড়ক, লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে। আর এটা কোথা থেকে কত অবধি বিস্তৃত? শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃতি। এটাও কিন্তু আসে অনেক সময় যে আমাদের যে ভারতের দীর্ঘতম সড়ক NH-44, তার বিস্তৃতি কতটা? শ্রীনগর কন্যাকুমারী। এরকম দুটো দুটো করে চারটে, মানে দুটো দুটো করে পেয়ার দিয়ে চারটে দেবে অপশানে, যে কলকাতা দিল্লি, শ্রীনগর কন্যাকুমারী, হ্যাঁ, যে ডিব্রুগড় চেন্নাই, এরকম দিয়ে চারটে পেয়ার দেবে। সঠিক উত্তর হবে শ্রীনগর কন্যাকুমারী। আর এর দৈর্ঘ্যটা কত? 3745 কিলোমিটার। আর কতগুলো রাজ্যের মধ্যে দিয়ে এটা আর কি এর বিস্তৃতি আছে এই আমাদের NH-44-এর? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু। পারলে মুখস্থ করে নিও, অনেক সময় দিতে পারে যে হয়তো দিল যে NH-44 এই কোন রাজ্যের মধ্যে দিয়ে যায়নি। তিনটে রাজ্য এমন দিল যে তার মধ্যে দিয়ে গেছে আর একটা দেয়নি, সেটাকে নির্বাচন করতে হতে পারে। আবার দিয়ে দিলে এমন তিনটে রাজ্য যেটার উপর দিয়ে যায়নি আর একটা দিয়ে দিল যেটার উপর দিয়ে গেছে, নির্বাচন করতে দিল যে কোনটার উপর দিয়ে গেছে, তখন সেটা নির্বাচন করতে হতে পারে। ভালো করে মুখস্থ করো, যতটা মনে রাখার মানে যতটা মনে রাখতে পারো আর কি। মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত? মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি মহানদী, সুবর্ণরেখা, তুঙ্গভদ্রা, কংসাবতী। সঠিক উত্তর হবে সুবর্ণরেখা। মুড়ির যে হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত? সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। তেহরি বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? তেহরি বাঁধ ভাগীরথী নদীর ওপর অবস্থিত। ওখানে আমার অপশানগুলো ঠিক লাগেনি। ভাগীরথী বানানটা আমার মনে হচ্ছে ভুল হয়েছে, গয় দীর্ঘই হবে, তোমরা একটু দেখে নিও। তেহরি বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? তেহরি বাঁধ হচ্ছে ভাগীরথী নদীর ওপর অবস্থিত, যেটা আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ বাঁধ, যেটা আমাদের মিসলেনিয়াসের পিলিতে এসেছিল। ভারতবর্ষের দীর্ঘতম বাঁধ তোমরা জানো হীরাকুদ বাঁধ, মানে লংগেস্ট হচ্ছে হীরাকুদ বাঁধ, যেটা মহানদীর ওপর অবস্থিত। আর আমাদের হায়েস্ট ড্যাম হচ্ছে আমাদের তেহরি ড্যাম, সেটা হচ্ছে ভাগীরথী নদীর ওপর অবস্থিত। পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা। সঠিক উত্তর হবে দক্ষিণ আমেরিকা। যে পম্পাস গ্রাস যে তৃণভূমি, এটা কিন্তু আমাদের পম্পাস গ্রাসল্যান্ড, এটা দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যায়। স্পেসিফিক্যালি বললে ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়েতে দেখতে পাওয়া যায়। তোমরা চাইলে চেক করে নিতে পারো। এই তৃণভূমির সম্বন্ধে বিভিন্ন রকম প্রশ্ন আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি যেটা আরেকটা দিয়ে দিয়েছি পেরি তৃণভূমি, এটা কিন্তু আমাদের উত্তর আমেরিকায় দেখতে পাওয়া যায়, মানে স্পেসিফিক্যালি প্রধানত উত্তর আমেরিকায় দেখতে পাওয়া যায়। এছাড়াও কিন্তু এগুলোর কিন্তু আরও অনেক অন্য মানে পড়ার ক্ষেত্রে কিন্তু এগুলোই আসে, যেগুলো পরীক্ষাতে আসে। যেমন ধরো আমাদের সাভানা তৃণভূমি কিন্তু আমাদের আফ্রিকা ও অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়, যতদূর আমার মনে পড়ছে। কিন্তু পরীক্ষাতে বেশি তিনটে অপশানের সঙ্গে আফ্রিকায় থাকে সাভানা তৃণভূমি। যেমন পুস্তাস তৃণভূমি দেখবে হাঙ্গেরিতে, অনেক সময় প্রশ্ন আছে, মিসলেনিয়াস সময় পড়িয়েছিলাম যে পুস্তাস গ্রাসল্যান্ড বা পুস্তাস তৃণভূমি কোন দেশে দেখতে পাওয়া যায়, তখন সঠিক উত্তর হবে হাঙ্গেরি। সেটা কিন্তু অস্ট্রিয়াতেও দেখতে পাওয়া যায়। ঠিক আছে, অনেক সময় দিয়ে দেয় যে কোন তৃণভূমি চারটে অপশানের সঙ্গে কোথায় দেখতে পাওয়া যায় না, ওগুলো একটু বেশি ডিফিকাল্ট হয়। কারণ তখন কিন্তু এই প্রধানত কোথায় দেখতে পাওয়া যায় তার সঙ্গেও অপ্রধানতভাবেও অনেক জায়গায় দেখা যায়, সেগুলোও মনে রাখতে হয়। তাই জন্য পুরোটা মনে রাখারই চেষ্টা করবে ভালো করে। গ্রাসল্যান্ডের আমি চাইলে একটা শর্টস ছেড়ে দেবো, চাইলে দেখে নিও। এই পেইডিটা কিন্তু বেশি আসে, পম্পাসটা আসে, পুস্তাসটা আসে আমাদের হাঙ্গেরিতে অবস্থিত, সাবানাটাও আসে অস্ট্রেলিয়া ও আফ্রিকাতে অবস্থিত, যত আমার মনে পড়ছে। ভারতের সঞ্চিত কয়লার 80% কয়লা সঞ্চিত আছে কোথায়? দামোদর অববাহিকা, সোন অববাহিকা, মহানদী অববাহিকা, গোদাবরী অববাহিকা। সঠিক উত্তর হচ্ছে দামোদর অববাহিকায় কিন্তু আমাদের যে ভারতবর্ষের 80% যে কয়লা, সেটা কিন্তু আমাদের দামোদর অববাহিকায় সঞ্চিত আছে। নিম্নলিখিত কোন নদীটি দীর্ঘতম? গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, গোদাবরী। ঠিক আছে, সঠিক উত্তর কিন্তু হবে সিন্ধু নদীর আমাদের নিম্নলিখিত কোন নদীটি দীর্ঘতম? সিন্ধু নদী দীর্ঘতম। ঠিক আছে, আর যদি আসতো প্রশ্নটা, এই প্রশ্নটা যদি এইভাবে আসতো যে ভারতের মধ্যে কোন নদী দীর্ঘতম, সিন্ধু থাকলেও সঠিক উত্তর কিন্তু হতো আমাদের গঙ্গা। ঠিক আছে, কারণ সিন্ধু নদীর বেশিরভাগটা কিন্তু আমাদের ভারতবর্ষে আসেনি। ভারতবর্ষেই 800.75 কিলোমিটার মতো আমাদের ভারতবর্ষে বিস্তৃতি। এবারে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের দৈর্ঘ্যটা দেখছি, তোমরা দুটো দৈর্ঘ্যই মনে রাখবে। যেমন সিন্ধু নদীর একটা দৈর্ঘ্য হচ্ছে 2880 কিলোমিটার, যেটা আমরা সচরাচর বইয়ে দেখেছি, কিন্তু ওটা আবার অনেক জায়গায় 3200 কিলোমিটারও দেখাচ্ছে, অনেক জায়গায় 3110 এই টাইপের কিছু একটা দেখাচ্ছে। তোমরা ভালো করে মনে রাখবে যে পরীক্ষায় দেখবে কোনটা আসছে কাছাকাছি, তোমাদের একটু ব্রেনটা ইউজ করে তোমরা নির্বাচন করে উত্তরটা। সিন্ধু নদীর দৈর্ঘ্যটাও কিন্তু অনেক সময় জানতে চাওয়া হয়। 2880 কিলোমিটার বইতে আমরা দেখি, তার ভেতরে 800.75 কিলোমিটার ভারতের মধ্যে দিয়ে বিস্তৃতি। অনেক জায়গায় কিন্তু এটা 3200 কিলোমিটারও দেখাচ্ছে, 3100 সামথিংও দেখাচ্ছে, 3110 সামথিংও দেখাচ্ছে। চলো, সিন্ধুতে তোমাদের আগে আমি বহু নোট দিয়েছি আর দিইনি।
তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, ব্রহ্মপুত্র। সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। তুঙ্গভদ্রা কিন্তু আমাদের কৃষ্ণা নদীর উপনদী। নিম্নলিখিত কোন গ্রহটি ব্রাহ্মণ গ্রহ নয়, মানে ব্রাহ্মণ মানে ড্রপ প্ল্যানেট নয়? প্লুটো, সিরিয়াস, ইরিস, নেপচুন। নেপচুন সঠিক উত্তর হবে। নেপচুন ছাড়া বাকি যে তিনটে গ্রহ দেখছো প্লুটো, সিরিয়াস, ইরিস, এগুলো সবই কিন্তু ড্রপ প্ল্যানেট বা বামন গ্রহ। চলো পরের প্রশ্ন, সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝায়? পেট্রোকেমিক্যাল শিল্প, পরিবহন শিল্প, কম্পিউটার শিল্প, নির্মাণ শিল্প। সঠিক উত্তর হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্প। সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝাচ্ছে? পেট্রোকেমিক্যাল শিল্পকে বোঝাচ্ছে। চলো পরের প্রশ্ন, কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 1969, 1979, 1987, 1999। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে 1987 সালে কিন্তু পশ্চিমবঙ্গকে সুন্দরবনকে কিন্তু হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল, মানে ইউনেস্কোর তরফ থেকে। আর এক মিনিট বন্ধুরা, আর এটা টাইগার রিজার্ভ হিসাবে কবে ঘোষণা করা হয়েছে? 1973 সালে। এটাকে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বা বন্যপ্রাণী অভয়ারণ্য রূপে ঘোষণা করা হয়েছে 1977 সালে। ন্যাশনাল পার্ক রূপে ঘোষণা করা হয়েছে, জাতীয় উদ্যান রূপে 1984 সালে। এবং এখানে একটা ব্যাপার আছে যে আমাদের ওয়ার্ল্ড নেটওয়ার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ, দেখবে ভারতের 18টা মতো বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, তার ভেতরে 12টা মতো না 11টা মতো বায়োস্ফিয়ার রিজার্ভ হয়তো এই WNBR এর অন্তর্গত। ভারতবর্ষের যে কটা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, ভারতবর্ষের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, হচ্ছে ভারতবর্ষের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা পরীক্ষায় আসে, বহুবার পড়িয়েছি মিলিটারির সময়। আর এই ওয়ার্ল্ড নেটওয়ার্ক বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে 18টার মধ্যে 11টার মতো অন্তর্গত আছে, যতদূর আমার মনে পড়ছে। আর 1989 সালে কিন্তু ভারত সরকার দ্বারা বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে গঠিত হয়েছে আমাদের সুন্দরবন। মানে সুন্দরবন হচ্ছে আমাদের ভারত সরকার সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করেছে 1989 সালে। আর 2001 সালে এটা ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ারের অধীনে ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে। মানে যেই জন্য দেখবে WNBR এর পাশে দেখবে সবসময় ওটা 2000, WNBR পাশে দেখবে 1989ও লেখা আছে, 2001ও লেখা আছে। 2001-এ কিন্তু ওটা ইউনেস্কোর থেকে যে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ারের অধীনে কিন্তু ওটা স্বীকৃত পেয়েছে, যেটা আবার আমাদের এই যে WNBR দেখছো, এটা আবার ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রজেক্টেরই একটা অন্তর্গত একটা মানে একটা অংশ। এটা একটু তোমার দেখে নিও ভালো করে। আর এটা র্যামসার সাইট হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে এটাকে। এটা একটা যে র্যামসার সাইট সেটা হিসাবে ঘোষণা করা হয়েছে 2019 সালে, ভালো করে মনে করে রেখে দিও। এখানে মেন কিন্তু টাইগার রিজার্ভ হিসাবে কথা হয়েছে 73 সালে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হিসাবে হয়েছে 1977 সালে, ন্যাশনাল পার্ক এটাও প্রচুরবার আসে 1984 সালে। আর বায়োস্ফিয়ার রিজার্ভ মানে শুধু ভারত সরকার দ্বারা এইভাবে যদি আসে যে ভারত সরকার দ্বারা মানে GOI এরম লেখা থাকে, দেখবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা সুন্দরবনকে কবে বায়োস্ফিয়ার হিসাবে গঠিত করা হয়, তখন হবে 1989 সালে। আর 2001 সালে কিন্তু ওটাকে ওই মানে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ারের অধীনে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছিল। মানে ইউনেস্কো 1927 সালে হেরিটেজ সাইট স্বীকৃতি দিয়েছিল 27 সালে। আর 2001 সালে কিন্তু এটা ওই WNBR মানে ওয়ার্ল্ড নেটওয়ার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা আবার এই ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ারের অধীনে আছে, সেটা স্বীকৃতি হয় 2001 সালে। র্যামসার সাইট 2019 সালে। খুব ভালো করে মুখস্থ করে নিও। 4 ঘটিকার বৃষ্টি নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়? ইয়াংসে অববাহিকা, আমাজন ও কঙ্গো অববাহিকা, হুয়াংও অববাহিকা, নীলনদ অববাহিকা। সঠিক উত্তর হবে অ্যামাজন ও কঙ্গো অববাহিকা। এতে 4 ঘটিকার বৃষ্টি দেখতে পাওয়া যায়। কুদানকুলাম পারমাণবিক শক্তিকেন্দ্র কোথায় অবস্থিত? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, গুজরাট। সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু। কুদানকুলাম পারমাণবিক শক্তিকেন্দ্র কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। এর সম্বন্ধে আমি আগের নোট দিয়েছিলাম, রাশিয়ার সহযোগিতায় গড়ে উঠেছিল, চাইলে দেখে নিতে পারো আমার মিসলেনিয়াসের নোটগুলো জিওগ্রাফির। অলকানন্দা ও ভাগীরথী সঙ্গমস্থল কোথায় অবস্থিত? রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, বারাণসী, এলাহাবাদ। মানে অলকানন্দা ও যে ভাগীরথীর সঙ্গমস্থল, এটাকে মানে সেটাকে কী বলা হয়? সেটাকে বলা হয় দেবপ্রয়াগ, বা যেরকমভাবে আসে কোথায় অবস্থিত দেবপ্রয়াগ। অলকনন্দা ও ভাগীরথীর যে সঙ্গমস্থল বা কনফ্লুয়েন্স, সেটা হচ্ছে দেবপ্রয়াগ নামে পরিচিত। ঠিক আছে। আর অলকনন্দা ও মন্দাকিনী হলে কিন্তু ওটা আমাদের রুদ্রপ্রয়াগ নামে পরিচিত। ও সব এগুলো বহুবার নোট দিয়েছি, তোমরাও জানো। সোজা প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি পাললিক শিলা? মার্বেল, কয়লা, প্লেট, কোয়ার্টজাইট। সঠিক উত্তর হবে কয়লা কিন্তু একটা পাললিক শিলা। আর বাকি যে তিনটে দেখছো এগুলো সবই আমাদের রূপান্তরিত শিলা। 1 মিনিট বন্ধুরা। আর এখান থেকে আমি একটু তোমাদের দিয়ে দিয়েছি যে কোন শিলা থেকে মানে এখানে এগুলো যেহেতু পরীক্ষায় আসে। কোয়ার্টজাইট দেখবে অনেকবার মিসলেনিয়াসে ওই প্রশ্নগুলো এসছে। বেলেপাথর থেকে কোয়ার্টজাইটে পরিণত হয়। চুনাপাথর থেকে মার্বেলে পরিণত হয়। আর যেমন কাদা পাথর থেকে স্লেটে পরিণত হয়। যেমন গ্রানাইট থেকে নিশে পরিণত হয়। এগুলো আসে পরীক্ষায়, তোমরা দেখে নিও। এখানে যেহেতু এই তিনটে ছিল, এই তিনটে কোথা থেকে আসছে সেটার জন্য দিয়ে দিয়েছি আমি আর কি।
সুয়েজ খাল কোন দুটোকে যুক্ত করেছে? সুয়েজ ক্যানেল। আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর, লোহিত সাগর ও ভূমধ্যসাগর, ভূমধ্যসাগর ও আরব সাগর, উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর হচ্ছে আমাদের যে লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। এটা আমি কিন্তু আরআরবি এনটিপিসি জিওগ্রাফি পড়ানোর সময় বলেছিলাম, যেটা মিশরে অবস্থিত। আর এটা আবার আফ্রিকা ও এশিয়া মহাদেশকে বিভক্ত করেছে। যদি আসতো যে কোন দুটোকে যুক্ত করেছে, এখানে জানতে চাওয়া হয়েছে যে কোন দুটো সাগরকে যুক্ত করেছে, স্পেসিফিক্যালি লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করছে। আর যদি বলতো যে সুয়েজ ক্যানেল বা সুয়েজ খাল কোন দুটোকে সেপারেট করছে, কোন দুটো মহাদেশকে সেপারেট করছে, আফ্রিকা ও এশিয়া মহাদেশকে কিন্তু সুয়েজ ক্যানেল সেপারেট করছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথিবী পৃষ্ঠের কাল্পনিক রেখা যেটি 180 ডিগ্রি মেরিডিয়ানকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করে, আন্তর্জাতিক তারিখ রেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, বিষুব রেখা, মানে পৃথিবী পৃষ্ঠের যে কাল্পনিক রেখা যেটি 180 ডিগ্রি মেরিডিয়ানকে অনুসরণ করছে, সেটাকে কি বলা হয়? সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেড লাইন। চলো পরের প্রশ্ন। কুমেরু প্রভা দেখতে পাওয়া যায়, মানে অরোরা অস্ট্রালিস, কুমেরু অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, সুমেরু অঞ্চল, কর্কটক্রান্তি রেখা। সঠিক উত্তর হচ্ছে কুমেরু। এখানে তো বোঝাই যাচ্ছে কুমেরু প্রভা কুমেরু অঞ্চলে দেখতে পাওয়া যাবে, আর সুমেরু প্রভা সুমেরু অঞ্চলে দেখতে পাওয়া যাবে। কিন্তু যখন প্রশ্নটা আমি কালেক্ট করেছি ওখানে কিন্তু এই কুমেরু প্রভা আবার দেওয়া ছিল না, তোমাদের ওখানে লেখা ছিল অরোরা অস্ট্রালিস দেখতে পাওয়া যায়, মানে অরোরাটা বাংলায় ওরা লিখে দিয়েছিল, আর পাশে ইংলিশও ছিল। অরোরা অস্ট্রালিস এটা বাংলায় লিখে দিয়েছে, ওখানে কিন্তু কুমেরু প্রভা থাকছে না, তাই জন্য কিন্তু তোমাদের ক্ষেত্রে মানে একটু কঠিন হবে। তাই জন্য তোমরা সবসময় ইংলিশ নামটা মনে রাখবে যে কুমেরু প্রভা মানে অরোরা অস্ট্রালিস, আর সুমেরু প্রভা মানে হচ্ছে অরোরা বোরিয়ালিস। ঠিক আছে, একটা অরোরা অস্ট্রালিস, একটা অরোরা বোরিয়ালিস। আর আমাদের যে দক্ষিণ মেরু, সেটাকে দক্ষিণ মেরু যেটা আন্টার্কটিকা বলি আমরা, বা কুমেরু অঞ্চল, এ কুমেরু মহাদেশ বা কুমেরু অঞ্চল যাই বলো, ওখানে কিন্তু অরোরা অস্ট্রালিস দেখতে পাওয়া যায় বা কুমেরু প্রভা দেখতে পাওয়া যায়। আর সুমেরু যেটা আর্কটিক রিজিয়ন বলি, যেটাকে আমরা উত্তর মেরু বলছি, সেখানে কিন্তু এই অরোরা বোরিয়ালিস দেখতে পাওয়া যায়। আর এই অরোরা অস্ট্রালিস, অরোরা বোরিয়ালিসগুলো কি? এগুলো এটা এক ধরনের মেরু প্রভা, মানে ধরো আমাদের যে মেরু অঞ্চল, সেখানে কিন্তু তোমরা জানো যে 6 মাস টানা দিন থাকে, 6 মাস টানা রাত্রি থাকে। মানে ধরো 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ, এখানে যে উত্তর মেরু মানে সুমেরু, সেখানে কিন্তু উত্তর মেরুতে কিন্তু মানে ধরো 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ কিন্তু 6 মাস একটানা রাত থাকে। আর এর বিপরীত অবস্থাটা কিন্তু দক্ষিণ মেরুতে ঘটে, মানে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর কিন্তু আবার কুমেরুতে রাত থাকে। মানে ওখানে 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ, আর এখানে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর। তা এই যে যখন 6 মাস একটানা রাত থাকে, তখন আকাশে কিন্তু রামধেনুর মতো একটা জ্যোতি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, রামধনুর মধ্যে একটা জ্যোতি দেখতে পাওয়া যায়, খুব সুন্দর দেখতে। তোমরা এটা নেটে দেখেও নিতে পারো ইমেজটা। সেইটা যখন কুমেরু অঞ্চলে দেখতে পাওয়া যায়, তখন ওটাকে বলা হয় অরোরা অস্ট্রালিস। আর সেই যে জ্যোতিটা রামধনুর মতো যে একটা মেরু প্রভা, যেটা যখন সুমেরুতে দেখতে পাওয়া যায়, তখন বলে অরোরা বোরিয়ালিস বা সুমেরু প্রভা। কিন্তু তোমরা গ্যারেন্টি থাকো যে সুমেরু প্রভা কুমেরু প্রভা এইভাবে তোমাদের ইন্ডিকেট করে দেবে, সোজা হয়ে যাবে। অরোরা বোরিয়ালিস, অরোরা অস্ট্রালিস পাশে দেখবে ইংলিশে লেখা আছে, আর বাংলার ক্ষেত্রে এই অরোরা অস্ট্রালিসটাই বাংলায় র ওকার এরমভাবে তোমাদের দিয়ে দেবে, যাতে তোমাদের ওইটা মুখস্থ করতে হয়। কারণ সুমেরু প্রভা কুমেরু প্রভা দিলে তোমরা পেরে যাবে। তো চলো পরের প্রশ্ন বন্ধুরা। ইয়ারলু সাংপো নদী ভারতে কী নামে পরিচিত? গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, মহানদী। সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র সম্বন্ধে আগে বহুবার পড়েছি। তাহলে ইয়ারলু সাংপো নদী ভারতে কী নামে পরিচিত? ব্রহ্মপুত্র নামে পরিচিত। সুন্দরবনের কোন ধরনের বনভূমি দেখতে পাওয়া যায়? জোয়ারের বন, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, ক্রান্তীয় চিরহরিত অরণ্য, সরলবর্গীয় অরণ্য। সঠিক উত্তর হচ্ছে জোয়ারের বন। ঠিক আছে, যেটাকে অ্যাকচুয়ালি বাংলা বানানটা ঠিক হয় না, মানে আমি ওটা দিয়েছি মানে ওটা তোমার টাইডাল ফরেস্ট, এটাই কিন্তু মনে রাখবে। যেটা হচ্ছে সুন্দরবনের যে ধরো টাইডাল ফরেস্ট, এটাকে কিন্তু যেটা ম্যানগ্রোভ ফরেস্ট বা লিটোরাল ফরেস্ট এই নামেও পরিচিত। ঠিক আছে, যেরকমভাবে আসুক তোমরা তিনটে নামই মনে রেখো, টাইডাল ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট ও লিটোরাল ফরেস্ট। ঠিক আছে, সুন্দরবনে কী ধরনের বনভূমি দেখতে পাওয়া যায়? তোমার বেশিরভাগ ম্যানগ্রোভ তোমরা পড়ে যাবে, ম্যানগ্রোভ না পেলে কিন্তু এই দুটো অপশান থাকলে তোমরা এই দুটো অপশানও মুখস্থ করে যাও। নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, সিন্ধু। সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণা। আর দুটো রাজ্যের মধ্যে অবস্থিত, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মধ্যে অবস্থিত। ঠিক আছে, তেলেঙ্গানা জানো অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে গেছে 2014 সালে, ওই জন্য এখন দুটো রাজ্যই তোমাদের মনে রাখতে হবে যে নাগার্জুন সাগর যে প্রজেক্টটা, ওটা কিন্তু আমাদের কৃষ্ণা নদীর অবস্থা, যদি রাজ্য আসতো অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মধ্যে অবস্থিত। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আমি 2013 থেকে 21 যত ভূগোলের কোশ্চেন আছে দিয়ে দিলাম, আর সামনের সপ্তাহে একদিন সায়েন্স, পলিটি ও স্ট্র্যাটেজিকে দিয়ে দেবো। আর আশা করছি তোমাদের এই পিওয়াইকিউ কোশ্চেনগুলো তোমাদের উপকারে আসছে, আর খুব ভালো করে পড়ো। চলো বন্ধুরা, গুড ডে অ্যান্ড গুড নাইট।